আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। ২০২৪ সালের এই ২০শে জুলাই বাংলাদেশ পুলিশের জন্য একটি ট্র্যাজিক ডে। ২৪ সালের সেই জঙ্গি অভ্যুত্থানের দিনগুলোর কথা মনে পড়ে। এই ২০শে জুলাই প্রথম দুজন পুলিশকে পিটিয়ে হত্যা করে রায়েরবাগ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন হলো এএসআই মুক্তাদির এবং আরেকজন হলো নায়েক গিয়াসউদ্দিন। তাদের এই জঙ্গিরা প্রথমে ঘেরাও করে, তারপর তাদের মোবাইল চেক করে, তারপরে নিশ্চিত হয় যে এরা পুলিশ, তারপরে নির্মমভাবে পিটিয়ে পুলিশের দুটি লাশ ঝুলিয়ে রাখে এবং তার পরবর্তীতে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে। এই সংখ্যাটি পর্যন্ত আজ অবধি আমরা জানতে পারিনি এবং বর্তমান সরকার নির্লজ্জের মতো সংসদে দাঁড়িয়ে বলেছে বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হবে না। তার মানে যেসব জঙ্গিরা পুলিশদের হত্যা করেছে বাংলাদেশ সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের মাটিতে পুলিশ হত্যার বিচার একদিন হবেই। বলছিলাম, তারেক রহমানের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা। তিনি সম্প্রতি আলোচনায় এসেছেন, তার একটি বক্তব্যে বলেছেন যে কেবলমাত্র নিকৃষ্ট মানুষেরাই আওয়ামী লীগ করে। যদি তার এই বক্তব্য আমরা সত্যি ধরে নিই, তাহলে মানুষ হিসেবে তিনি কেমন? আসুন আজকে তার একটু আমলনামা আপনাদের কাছে তুলে ধরি। আপনারা কিছু জিনিস জানেন, আবার অনেক কিছুই তার সম্পর্কে জানেন না এবং তার বয়স এখন ৮০-র কাছাকাছি। হয়তো তার স্মৃতি ভ্রম হয়েছে, অনেক কিছু তার মনে নেই, তাই আজকে একটু মনে করিয়ে দিতে চাই। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। তিনি কামালের সাথে বিভিন্ন কাজ একসাথে করতেন। একটা অপপ্রচার আছে শেখ কামালকে নিয়ে যে শেখ কামাল নাকি ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলেন। তো সেই সময় তিনি যে মাইক্রোবাসটায় চড়ছিলেন শেখ কামাল, সেই মাইক্রোবাসে এই ইকবাল হাসান টুকুও ছিলেন। এই ইকবাল হাসান টুকু শেখ কামালের এত ঘনিষ্ঠ বন্ধু ছিল যে টুকু তার স্ত্রীর সাথে বিয়ের আগে যখন প্রেম করতেন, তখন টুকুর যে হবু শ্বশুর তিনি কলকাতায় বদলি হয়ে গেলেন। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ছিলেন। তো অনেকদিন টুকু সাহেবের তার প্রেমিকার সাথে দেখা নেই, খোঁজ খবর নেই। তিনি কলকাতা যেতে চাইলেন, কিন্তু টুকু সাহেবরা তখন তো ছাত্র মানুষ, তাদের তত টাকা পয়সা নাই। শেখ কামাল তখন তার বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে ১২০ রুপি দিয়ে তাকে কলকাতা পাঠিয়েছিলেন এবং ইকবাল হাসান টুকু সেবার কলকাতা গিয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে পারেননি, কারণ তার বাপ খুবই কড়া প্রকৃতির ছিলেন এবং তিনি এই টুকুর মতো একজন বেকার ছেলের কাছে মেয়ে দেবেন না। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে টুকু যদি একটা ভালো চাকরি করে তাহলে তিনি ভাববেন তার মেয়ে বিয়ে দেবেন কিনা। টুকু মন খারাপ করে বাংলাদেশে ফিরল এবং শেখ কামাল তখন এই ইকবাল হাসান টুকুকে একটা চাকরি জোগাড় করে দিয়েছিল এবং পরবর্তীতে টুকু তার প্রেমিকাকে বিয়ে করেছিল। ভাবতে পারেন শেখ কামালের কত ঘনিষ্ঠ ছিল। শেখ কামাল কে ছিলেন? তার বাবা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগেরও নেতা ছিলেন। আরেকটি ঘটনা যেটা আপনারা সবাই জানেন যে এই টুকুর বিআই কে? আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম প্রভাবশালী সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের ছোট ছেলেকে তার মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। তো সেলিম ভাই তো আওয়ামী লীগ করে। তো টুকু সাহেব খুবই উৎকৃষ্ট মানুষ, তিনি এই নিকৃষ্ট সেলিম সাহেবের ছেলের সাথে তার মেয়েকে কেন বিয়ে দিলেন? এই নিকৃষ্ট আওয়ামী লীগের যিনি নেতা
সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলের সাথে কেন বন্ধুত্ব করলেন? কেন তার সাথে মাইক্রোবাসে ঘুরতেন? কেন তার টাকা নিয়ে কলকাতায় গিয়েছিলেন? কেন তাদের সহায়তায় চাকরি নিয়ে বিয়েটা করেছিলেন? আপনি তাহলে কোন প্রকৃতির মানুষ? যারা বিএনপি করেন তাদের মধ্যে ভালো মন্দ নানা রকমের মানুষ আছে, কিন্তু আপনাদের একটু সতর্ক করে দিতে চাই, এই বিএনপিতে টুকুর মতো যারা আছেন, গত 15 বছর 7 মাস যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই 15 বছর 7 মাসে চুটিয়ে ব্যবসা করেছেন ইকবাল হাসান টুকু। তার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারেনি। বিআইয়ের ছত্র ছায়ায় সর্বোচ্চ বেনিফিশিয়ারি ছিলেন, অথচ দুদিন হলো মন্ত্রী হয়ে তিনি আওয়ামী লীগ যারা করে তাদের নিকৃষ্ট বলছেন। টুকু সাহেব, আপনি কি জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজছে এবং কোন রকম প্রোটেকশন ছাড়া, গার্ড ছাড়া যদি আপনাকে পায়, তাহলে আপনার পরিণতি কি হবে সেটা আমরা বলতে পারি না। ঢাকা থেকে, বাংলাদেশ থেকে অনেকের ফোন পাই, আজকেও ফোন পেয়েছি, যাদের মাসিক বিদ্যুৎ বিল হতো 3,000 টাকার নিচে, তাদের বিদ্যুৎ বিল এখন মাসে 5,500 6,000 টাকা হয়ে গেছে। কারো দ্বিগুণ, কারো তার চেয়েও বেশি বিদ্যুৎ বিল বেড়েছে। সাধারণ মানুষের গলায় পা দিয়ে সরকার চালাচ্ছেন। আওয়ামী লীগ আমলের সকল রকমের সুবিধা নিয়েছেন, আওয়ামী লীগ নেতাদের সাথে আত্মীয়তা করেছেন এবং মেয়েকে যখন বিয়ে দিয়েছেন তখন কি বলেছিলেন সেটা তো আমরা ভুলি নাই। তখন বলেছিলেন যে আগের থেকেই আমরা দুই পরিবার ঘনিষ্ঠ, আমাদের সম্পর্ক আরো গাঢ় হলো। তাহলে আওয়ামী লীগ ছাড়া উঠতে পারেন না, বসতে পারেন না, মেয়ের বিয়ে দিতে পারেন না, নিজে বিয়ে করতে পারেন না, আবার সেই দলটা সম্পর্কে নিকৃষ্ট বলার আগে তো আয়নায় নিজের মুখ দেখা উচিত ছিল। এই ধরনের মানুষ যে দলেই থাকুক, সেই দলের বিপদে যেমন চোখ উল্টায় দিবে, পল্টি খাবে, তেমন সেই দলের জন্য একটা বোঝা। তারেক রহমানের উচিত তাকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে সরিয়ে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়া। কালকে যেটা বলছিলাম, অপারেশন টাইগার লাইটনিং, আমার বন্ধুরা তো প্রচুর আর্মিতে, এয়ারফোর্সে, নেভিতে ছিল। আমি জীবনে শুনি নাই কোনো সামরিক মহড়া প্রতিকূল আবহাওয়ার জন্য বন্ধ হয়। আপনারা জানেন যে আমেরিকা থেকে কয়েকজন সোলজার আসছে বাংলাদেশের সাথে, তারা মিলে এই অপারেশন টাইগার লাইটনিং প্র্যাকটিস করছে সিলেটে, টেকনাফে আর চাঁদপুরে। আজকে সকালে এই বাংলাদেশের যে মিয়ানমার সীমান্ত, সেখানে 1.5 ঘন্টা ব্যাপক বোম্বিং হয়েছে। এই মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোম্বিং করেছে এবং আজকে আমাদের ঢাকার যিনি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন, তিনিও এই কক্সবাজারে গিয়েছিলেন। ভয়াবহ বোমা বর্ষণের ফলে তারা সেই উখিয়ার থেকে সরে এসেছেন এবং আজকের জন্য তাদের সামরিক মহড়া স্থগিত করা হয়েছে, আগামীকাল সকালে আবার চালু হবে। এই যে আরাকান আর্মিকে যে পোষা হচ্ছে এবং এখন আরাকান আর্মি যখন আক্রমণের মুখে পড়েছে, তখন তো তার খেসারত বাংলাদেশকেও দিতে হচ্ছে। তাও ভালো যে মিয়ানমার এখনো বাংলাদেশকে আক্রমণ করেনি, কিন্তু যেভাবে এই আরাকান আর্মিকে তারা প্রশ্রয় দিচ্ছে, এর জন্য কিন্তু সামনে বিপদ আছে। আরাকান আর্মি শেখ হাসিনার সরকারের আমলে কিন্তু এতটা প্রশ্রয় পায় নাই। তখন শুধুমাত্র যদি আরাকান আর্মির কেউ আহত হতো বা অসুস্থ হতো, মানবিক কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়া হতো। এছাড়া বাংলাদেশে তাদের সরকারি কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হতো না। কিন্তু এখন দিন বদলে গেছে এবং এমনই বদলাইছে যে আমেরিকান আর্মিকে পর্যন্ত ভয়ে পালায় আসতে হয়েছে এই সামরিক মহড়া স্থগিত করার মধ্যে। সিন্ধু নদীর অববাহিকায় বাদ দিয়া ভারত গোটা পানি বন্ধ করে দিছে, তারা পারমাণবিক বোমা মারার কথা কেউ কিছু করতে পারতেছে না। পাইকারা শুকাই যেতেছে, তাদের সব কিছুই করতে পারতে, আন্তর্জাতিক আদালতে যে ওই যায় সেই যায়, কিচ্ছু করতে পারতেছে না। এরপরে কি হবে, কি করবেন?
এখন আপনি এখানে বাঁধ বানালেন, অমুক বানালেন, এই যে চুক্তিগুলো হবে না। তিস্তা, গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা কোনো চুক্তি হবে না। পানি দিমুই না তোরে বেটা। তুই কি করবি? একটা সময় রাশিয়ার একটা অংশ আছে, রাশিয়ার একটা অঞ্চল, এটা বর্তমানে স্বাধীন হয়েছে, কি জানি নাম দেশটা। ওইখানে একটা হ্রদ, নদী ছিল বিশাল, পৃথিবীর সবচেয়ে বেশি পানি সেটা ছিল। রাশিয়া করছে কি, সেইখান থেকে সেই নদীতে যাতে পানি না ঢুকতে পারে, বাকি নদীগুলোরে কাইটা রাশিয়ার ভিতরে ঢুকে ফেলাইছে। তুলা চাষ করছে, ওই জায়গা ডেজার্ট হয়ে গেছে। নদী তো আছে, পানি যায় না, এদিকে কি করবি? এখন ভারতের উপর থেকে বা চায়না থেকে ভারতীয় পানি বাংলাদেশ এখন নদী হয়েছে এইরকম। এখন ভারত করলে কি ঠিক আছে ভাই, আমি আপনার এখানে বান দিব না, কিচ্ছু করুন না, এইখানে একটা নালা কাটটা পানিটা ওই দিকে লইয়া যাও। আপনি কি করবেন? করার আছে আপনার? আবার যখন ভারতের পানির দরকার হবে তখন দিব ছাইরা। মানে আপনাদের বাবা, যেখানে আপনাদের বাবারা পারমাণবিক বোমা নিয়ে বৈশা থাইকাও হুমকি দিয়েও মারে না, পাকিস্তানের কথা কইতেছি, সেখানে আপনারা যাবেন। অবশ্য আপনাদের কিছু পাম্পাস পরা এই সামরিক সোলজার আছে, যারা ওই এক জীবনে পকেট মারত, এরা পরে সেনাবাহিনীর মেজর জেনারেল হইয়া এখন হুমকি দেয়, ভারত খেয়ে ফেলবো, ভেঙে ফেলবো, 12 টুকরো করে দিব, আধা ঘন্টায় চলে যাব। এবার টয়লেটে যাইতে এখনো 6 জন লইয়া যাওয়ার লাগে, 6 জন নিয়ে যাওয়া লাগে এটা টয়লেটে। এরা 4 জনে মিলে খাটিয়া কান্দে লইয়া ঘুরান লাগে, হে যায় ভারত দখল করতে। আপনি করতে পারেন। দেখেন এখন এই যে এইবার বন্যা হইল না, শুধু চিটাং শহরে বন্যায় ডুবে গেল। এই যে বর্ষা আসতেছে, ভারত বাঁধ সব খুলে দিল, বা এমন পানি হলো যখন বাঁধে একটা ক্র্যাক দেখা দিল বলে কইলো যে এটা কেন ভাঙিয়া গেছে, নিজেরাই ভাঙি দিল, সব পানি ছেড়ে দিব আপনাকে ওদিকে। কি করবেন আপনার? করবেনটা কি? আছে আছে কিছু করার আছে তো, তখন পারমাণবিক বোমা ধরে ঠেকাবো, তখন পাকিস্তানের পারমাণবিক বোমা আইনা বাঁধের উপরে বসায় রাখবো, ঠিক হয়ে যাবো। হ্যাঁ, পাকিস্তান নিজের বোমা নিজেই মারতে পারে না, আর আপনারা মারবেন। সুতরাং এই যে চুক্তি, এই যে ভারতে গেল না, সৌদি আরবে গেছে, ওই দুইটা কারণে। এক, যেহেতু আইএমএফ টাকা দিতেছে না, চায়না টাকা দিবে কইয়া, চায়না কইতেছে আগে করিডোরের ঘোষণা আমরা দিয়ে দিছি, এইখানে কান দে তাইলে পয়সা দুমু। আমেরিকা কইছে হারামজাদা তুই কি করতেছিস, আমি দেখতেছি এখন পয়সা দিমু না। আইএমএফ টাকা দেয় না, তা ওই আমেরিকার ঠেলায় কয় যে সৌদি আরবের হাত পায়ে ধরে যদি কিছু টাকা নেওয়া যায় দেই। দুর্ভাগ্য হইলে কি জানেন, সৌদি আরবে নাকি রাষ্ট্রীয় সফরে যাইতেছে, যেখানে বাদশার ছেলে যে সালমান, সে শেখ হাসিনার, বাদশার বাবা মনে হয় শেখ হাসিনার ক্লাসমেট বা কিছু হবে। বাদশাহ আবার জয়ের বাদশার ছেলে প্রিন্স, ও জয়ের ক্লাসমেট। আবার এরা টেনশনে আছে যে কখন ইরানের কোন বোমা কোন সাইড দিয়ে পড়তাছে। সেই সময় উনার রাষ্ট্রীয় সফরে কি উনার কথা কওয়ার টাইম আছে? কথা বলবে হয়তো 5 মিনিট বা 10 মিনিট কথা কয়ে যে দেখো এত পকর পকর করার দরকার নাই, এখন পয়সা দিতে পারতাম না, তুমি যাও হজ করো, ওইখান থেকে বিশেষ ছবি তুলা ফেসবুকে আপলোড করে দাও যে ভাইয়া হজ করতেছে, ভাইয়া বাস। দেশ ও জাতির জন্য দোয়া মাঙ্গিতেছে, জি, ভারতের জি। পানি যাতে এমনি চলে আসে, দোয়া মাংতেছে, একটা কিছু হবে। এগুলা জি। করতেছে, এগুলো হচ্ছে যে আইওয়াশ নাটক। ভারতে যাইয়েন না আপনি ভাই, ভালো কিছু ভারতে যাওয়ার দরকার কি ভাই? ভারতের চাল ডাল আডা লবণ ময়দা তেল কিছু তো নিমুনা। ভারত থেকে আসা কোনো পানিও নিমুনা। এখন আপনি কি করবেন যে ভারতের জি, নদী জি। দিয়া যে পানি আপনার এখানে আসে। একটা কথা আপনারা, আমি মাসুদ ভাই বলি, আমার দর্শকদের উদ্দেশ্য বলি, আমরা কি জানি ভাই, পৃথিবীর সবচেয়ে বড় ওপেন টয়লেটটা কোথায় ভাই? ফরিদ ভাই আপনিই বলেন। ভারতে পৃথিবীর ভারত সবচেয়ে বড় ওপেন টয়লেট। এই যে এই টয়লেটের পানি আমাদের দেশে আমরা নিব না। না, না, হুম। এই টয়লেট গুলা করে কিন্তু ওই নদী নালা খাল বিলে, তো এই পানি আয় হায় হায়, হিন্দু হাগামুতার পানি তোরা খাইয়া বড় হবি। কেন নিবেন ভাই? আপনার তো অজু করলে অজু থাকবে না। মজু থাকবো না, নামাজও সুতরাং বাংলাদেশের উচিত নদী নালা খাল বিল সব বান মেরে না, পানি মেরা বন্ধ করে দাও। হুম এই যে বাদের ব্যবসা ট্যাবসা যা আছে, যেমন যে ওনার এক বন্ধু আছে না শাহ আলম, হুম কোন অঞ্চলের জানি চেয়ারম্যান ছিলেন, শাহ আলম ওনার বড় বন্ধু। এ হারামজাদা এখন নাকি 3,000 কোটি টাকার টোটাল টেন্ডার বাগাইছে। হে ছাড়া আর কেউ টেন্ডার পায় না, এমন এমন চিজ বাইর করে। এখন বাইর করতেছে কি জানেন? ইউনিভার্সাল কার্ড। মানে লন্ডনে একটা অ্যাপ আছে ইউনিভার্সাল ক্রেডিট, মানে গভর্নমেন্ট বিভিন্ন মানে চাই পোলা পাইনের বেনিফিট, বউয়ের বেনিফিট, অমুক তমুক মিলে ইউনিভার্সাল কইরা বেনিফিট দেয়। মানে যারা কাজ কাম করে না তাদের দেয়। উনি বাইর করছে এটা ইউনিভার্সাল কার্ড। ফ্রান্সে আছে একটা চিকিৎসার কার্ড, ওটা ভিটাল কার্ড, উনি দিতে পারে তারেক বাবা কার্ড। ওইটা দেখাবেন চিকিৎসা হয়ে যাবে। তো এগুলা কইরা কোনো ফয়দা নাই, চুক্তি যদি না হয়। আর 2 মাস পরে বাংলাদেশের পরিস্থিতি কি হয় দেখেন। অলরেডি
এই পর্যন্ত আজকে পর্যন্ত যে হিসাব 7.5 লাখ গার্মেন্টস শ্রমিকের বেতন চলে গেছে। আর সবচেয়ে মজার বিষয় একটা বলি ফরিদ ভাই, গতকালকে যেহেতু আপনারা সবাই জানেন যে আমার ওয়াইফ হসপিটালে ছিল, আমি ফোন দিয়ে আপনারও বললাম, জি হ্যাঁ বলেছেন জি। আর হসপিটালে থাকার কারণে সারাদিন পোলা পাইনা আমার সাথে না, হসপিটালের পাশে একটা প্রাইমার্ক আছে, বিশাল প্রাইমার্ক। হুম। প্রাইমার্কে আগে ঢুকলে কাপড় সব মেড ইন বাংলাদেশ পাওয়া যেত ভাই। হুম। গতকালকে সর্বপ্রথম যাইয়া দেখলাম প্রাইমার্কে প্রচুর পরিমাণ কাপড় আসছে মেড ইন চায়না, যেটা বাবা। আমি গত 15 বছরে দেখি নাই। সারা ইউরোপ, ইংল্যান্ডের কোথাও দেখি নাই কোন প্রাইমার্কে চাইনিজ কাপড় আছে, সব বাংলাদেশ, মেড ইন বাংলা, মেড ইন বাংলা, মেড ইন বাংলাদেশ। গতকালকে যাই দিই যে ভাই জ্যাকেট চায়না, টি শার্ট চায়না, চায়না। শার্ট চায়না। আমি এটা কিনছি, শার্ট এটা কিনছি আমি, দাম তো একই। তাইলে আমাদের গার্মেন্টস কই যাইতে হবে ভাইয়ারা? সস্তা হইতে পারে। এবং এই যে আজকে প্রাইমার্ক হচ্ছে যে ইউরোপের গরিব যাদের বলি, মানে আমরা গরিব ইউরোপে, আমরা তো পয়সা কাম করে যা পাই, এই গরিবের সবচেয়ে বেশি লেটেস্ট মডেল করার জন্য প্রাইমার্ক হচ্ছে যে সবচেয়ে সেরা, মানে আমরা কিনি। ওই যেমন আজকে পেপারে দেখলাম যে কি কয় আপনার এটা জাবেদের বাসা ক্রক করে 300 কোট পাইছে, 100 সালোয়ার কামিজ পাইছে। তো এটা পরে আমার বউ কইতেছে, কইছে কি গো তোমারও তো কোট, অনেক কোট আছে যেগুলো পরো না, মানে 100-150 উপরে আমারও কোট আছে বাসায়, পরি না। ওই ইমিগ্রেশনে কাজ করার জন্য আমরা কালা কোট কিনতাম, 5 পাউন্ড 7 পাউন্ডে কিনতাম। আচ্ছা ভালো লাগে না, ধর এটা ভালো, আরেকটা লইয়া লই। কোনদিন ভুলে গেছি ওই দোকান থেকে কিনা লইয়া ফিরে ঢুকে গেছি। ইন্টারেস্টিং। আমার কাছে আছে 150 সালোয়ার কামিজ, আমার বউয়ের কাছে আছে, এবং ওই আমারে কইতেছে তোমার টি শার্ট যদি কনে গেঞ্জি আর শার্ট, তাহলে তো মনে হয় বাংলাদেশ ফেল, কারণ এমন এমন গেঞ্জি আছে 20 বছর আগে কিনছি, আমি কোনোদিন পরিও নাই, দাগ পড়ে গেছে এখানে ভাজে থাকতে থাকতে। এগুলো হচ্ছে খবর বাংলাদেশে। কি যে হবে দেখতে থাকেন। তারেক ভাইয়া সৌদি গেছে হজ করতে দেন, ওখান থেকে ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালাকে বাদ, আল্লাহ আল্লাহ করেন ভাইয়া ওখানে থাকা অবস্থায় যাতে ইরান কোনো বোমা বা ড্রোন ওখানে মাইরা না দেয়, তাহলে কিন্তু বরবাদ। জি, 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 বলতেছি জামাতার, আমি আগেই বলি জামাতের এক নেতা বলেই রাখছে তো, তাহের নাকি ফাহের, সে তো বলছে বাংলাদেশকে জাকাত আইনা খাওয়াবে। তো সমস্যা কি? নাম্বার 1। এবার আসি পানিতে। মানে আপনি যত দৌড়াদৌড়ি করেন, যত ঘরই আপনি লেপেন, আপনার দুয়ারে যদি কালি থাকে, সারা ঘর যতই লেপেন, মানুষ কিন্তু ওইটা দেখবে না। তো আপনি এই যে চাইনা যাইতেছেন, সৌদি আরব যাইতেছেন, দোয়া করি কয়দিন পরে আমেরিকাও যাবেন, আরো দোয়া করি রাশিয়াতেও যান, আরো দোয়া করি আপনি ফ্রান্স, ইউরোপ, এই যে হায়দ্রাবাদ প্রতিবেশীর সাথে দেখা করি, ইউনিসের সাথে দেখা করে আসুক। লন্ডন গেছিল, দরকার লন্ডন আবার যাক, কোনো সমস্যা নেই। লন্ডন অবশ্য যাবে না, কারণ জানে লন্ডন গেলে যদি আবার ফিরে না আসে, ওই ভয় অন্য যাবে না। তো অন্যান্য সারা দুনিয়া যতই আপনি ঘুরেন, আমাদের জামাল ভুইয়া ভাষায় খাঁটি একটা গল্প আছে যে পড়শির সাথে না ফষ্টি খাটে না। আপনি দেখেন না যে বাংলাদেশ এইটুকু একটা রাষ্ট্র, একটা ডিমের সমান, একটা মুরগির ডিমের সমান। ভারত হলো একটা মুরগি, বাংলাদেশ হলো ডিমের সমান, মুরগির ডিম। সে ডিমেই এত জ্বালাইতেছে ভারত কিছু বলতে পারতেছে? এইখানকার হাঁপানি রুগী, এইখানকার যক্ষার রুগী, রিক্সাওয়ালা, লিল্লাঘর মৌলবী, হাড়ুভাঙ্গা মেজর, সব মিলে ভারত দখল করে। ভারত কিছু বলতে পারতেছে? কেন পারতেছে না জানেন? পড়শির সাথে ফষ্টি কাটে না। এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে কি করতো? সোজা করে ফেলাইতো। তো পড়শির সাথে ফষ্টি যদি বড় প্রতিবেশী যদি ছোট প্রতিবেশীর ফষ্টির সাথে না পারে, তাহলে ছোট প্রতিবেশী বড় প্রতিবেশীর সাথে পারবে। আপনি ওই যে আমার উত্তরটা আপনিই দিয়ে দিয়েছেন আপনার শেষের দিকে, প্রশ্ন শেষের দিকে। আপনি এত বেরেজ বানাবেন, হ্যান করেন গাতেন, আরে ভাই আপনার তো আসল জিনিসই নাই, আপনার তো কাঁচামালই নাই, আপনার তো পানি নাই, আপনি বাতরা দিবেন, বাতরাই তো আপনার লস। অর্থাৎ আপনি গোডাউন বানায় রাখলেন, আপনার গোডাউনে মাল যাবে না, লাভ কি ভাই? আপনি রাস্তা বানাইলেন, গাড়ি নাই, অথবা গাড়ি বানাইলেন, রাস্তা নাই, লাভ কি? কোনো ফায়দা আছে? 50,000 কোটি আবার 70,000, বাংলাদেশে তো কোনো বাজেট এখানে থাকবে না। যদি যদি আল্লাহর গজবে এই সরকার আরো 1 বছর টিকে, তাহলে ওই 50,000 জায়গায় 60, 70, 80,000, 1 লাখ কোটি টাকা হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তো ওইটা দেখতেছি না আমি। মানে আসল ঘরের ফসল নাই, ঢেকির ঘরে চান্দুয়া। আপনার নিজের ঘরে খাটের খবর নাই, নিজের ঘরের সিলিং এর খবর নাই, নিজের ঘরের ওয়ালের প্লাস্টারের খবর নাই, আপনি ঢেকির ঘরে চান্দুয়া টানাইতে গেলে হবে? এই দেশের মানুষের চাকরি নাই, এই দেশের মানুষের ব্যবসা নাই, এই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে যার পর নাই খারাপ। তাহলে আপনি সেইখানে কি আপনি ব্যারেজ বানাইলেন না কি বানাইলেন? ব্যারেজ ধুয়ে দিয়ে পানি খাবেন আপনি? আপনি একনেককে দেন আর টেকনেককে দেন, কি কাজ মানুষের? এই দেশে আপনি এই যে কেবল একটা লাইভ উদাহরণ শুনলেন, যেখানে তারা কোনোদিন বাংলাদেশি কাপড় ছাড়া দেখে নাই, সেখানে এখন চাইনিজ কাপড়। আপনার রপ্তানি নাই, আপনি কি করে খাবেন?
এই দেশটার যদি রপ্তানি না হয় আপনি আমদানি করবেন, টাকা পাবেন কোথায়? সৌদি আরব ধরে নিলাম, এই পর হাতে পায়ে ধরার পর কিছু নিয়ে আসলো, কয়দিন চলবেন? চলতে পারবেন এইভাবে? একটা টাকা এই দেশে বিনিয়োগ নাই। বিদেশি বিনিয়োগ তো নাই, এই ব্যাপারে তো আলাপই নাই। এই দেশে দেশীয় বিনিয়োগ নাই। আপনি আমাকে বলেন কোন বিএনপির নেতা, কোন আওয়ামী লীগের নেতা, কোন আওয়ামী লীগ সমর্থিত বিএনপি সমর্থিত ব্যক্তি এই বাংলাদেশে বিনিয়োগ করেছে দেশি বিনিয়োগ? আপনি বলেন তো। বরং আমরা দেখলাম বাংলাদেশের একজন অস্ট্রেলিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান, সে 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে মোদির ভারতে। বাংলাদেশে তো 4,000 কোটি টাকা বিনিয়োগ করতে শুনলাম না। তো যেই দেশে না দেশি বিনিয়োগ আছে না বিদেশি বিনিয়োগ আছে, সেখানে বাদ চাঁদ পর্যন্ত নিয়ে যান। আপনি ওই বাদ উঠাইতে 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 আকাশের চাঁদ পর্যন্ত ঠেকান, তাতে কার কি যায় আসে? কার লাভ আছে? লাভের মধ্যে এটুকু হবে, ওই যে একজন বলেছে যে রেলের কোনো কিছু না করতে 313 কোটি টাকা মায়ের ভোগে চলে গেছে। আর ভাই এখনো যে বাংলাদেশের রেল লাইন আছে এটাই তো আমার কপাল। আর একটু উদাহরণ দেই, বিএনপি ক্ষমতায় আসলে রেল লাইন হাওয়া হয়, আমাদের এলাকা থেকে দেখছি, নিজের চোখে দেখছি এগুলো। রেল লাইনই খাই ফেলে। তো দেখেন অন্তত কপাল ভালো যে রেল লাইনটা খাই ফেলে নাই। এইটা দেখেন, টাকা খাইছে তো টাকা খাবেই, আর 17 বছর ভুকা নাঙ্গা, এরা তো খাবেই। এই এদের খাওয়ার সুযোগ আর ডিসেম্বর পর্যন্ত যত খাইতে পারে, কি করবে আর? না আছে দেশি বিনিয়োগ, না আছে বিদেশি বিনিয়োগ। এখন তো সরকারের টাকাই খাবে, তাছাড়া তোর উপায় নাই, জনগণের টাকাই খাবে, ছাড়া তোর উপায় নাই। তো আপনি যেটা বললেন, এই ব্যারেজ বলেন আর যাই বলেন, বরং ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে আরো শক্ত অ্যাকশনে থাকবে। এখনো তো ভারত কোনো সরাসরি অ্যাকশনে যায় নাই। ভারত তখন এখন তো ইনডাইরেক্ট আসতেছে। তাও ইনডাইরেক্ট কয়টা পদ্ধতি নিছে সে এখন ব্যস্ত আছে পাকিস্তানকে টুকরা করবে। ভারতের ভিতরে কিছু লোক আছে, ভারত তেরে টিকরো হোঙ্গা ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান দিত। বাংলাদেশের লোক ভারত খায়া ফেলাবে গিলে। তো ওই দিক দিয়ে ভারত আস্তে আস্তে পাকিস্তান, কেউ কেউ গজওয়াতুল হিন্দ করতে চায়, মার্শাল ওইদিকে ভারত গজওয়াতুল পাকিস্তান করে ফেলছে। তো ভারত তো তার ওইদিকে চিন্তা নিয়ে ব্যস্ত আছে। এখন দেখেন আর কিছুদিন যাক, যাওয়ার পরে দেখেন এগুলো চুক্তি আরো করতে বলেন, আরো ঘাঁটি দিতে বলেন, আরো করিডোর দিতে বলেন। আবারও বলি, পশ্চির সাথে ফষ্টি কাটবে না। সে আমাদের ভাতেও মারতে পারবে ভারত, পানিতেও মারতে পারবে, পানি দিয়েও মারতে পারবে, পানি না দিয়েও মারতে পারবে। এটা জিনিস মনে রাখেন, ভারতের সাথে ফষ্টি খাটবে না। জি ধন্যবাদ। ভারত, চায়না এবং রাশিয়া, তারা, ভারত আর রাশিয়া তো পরীক্ষিত বন্ধু একে অপরের। ভারতের সাথে তার রাশিয়ার সামরিক চুক্তি রয়েছে। এই মুহূর্তে 5,000 রাশিয়ান সৈন্য ভারতের ভিতরে অবস্থান করতেছে। তাদের দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি, এবং তারা পরস্পরের পরীক্ষিত বন্ধু। ভারতের যে কোনো বিপদে রাশিয়া দাঁড়িয়েছে, যে কোনো বিপদে। আবার চায়না এখন ভয় পাচ্ছে যে যদি কোনো কারণে, যেটা আমাদের দর্শকেরাই আমাদের কথাগুলো বলে ফেলেছেন, ওগুলো আমাদেরও কথা, আমরা তো মহাপণ্ডিত এখানে, দর্শকেরাও বুঝে, আমাদের এখানে অনেক বিজ্ঞ দর্শক থাকেন, তাদের সাথে আমরা একমত। এখানে তাদের ভারত, রাশিয়া, চায়না তাদের নিজের স্বার্থে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। তাদের ভিতরে যে বিরোধ নাই তা বলছি না, ভারত, রাশিয়া, চায়নার ভিতরেও বিচ্ছিন্ন কিছু বিরোধ রয়েছে। আমি আগেই তো বলেছি, ভারতের গোয়েন্দা সংস্থা, রাশিয়ার গোয়েন্দা সংস্থা রিপোর্টে চায়নাকে 1 নম্বর শত্রু দেখানো হয়েছে। তারপরেও আঞ্চলিক স্বার্থের কল্যাণে, যেমন মনে করেন যে জামালপুর, ময়মনসিংহ এক হয়ে যায় নিজেদের স্বার্থে। আপনি রাজশাহীতে যদি পেটান বা ঢাকাতে গিয়ে যদি পেটান, তাহলে তো টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর এক হয়ে যাবে। বিষয়টা এরকম, জামালপুরের সাথে টাঙ্গাইলের বিরোধ আছে, টাঙ্গাইলের সাথে জামালপুর বিরোধ আছে, আবার টাঙ্গাইল আর জামালপুরের সাথে ময়মনসিংহেরও বিরোধ আছে। কিন্তু যখন আপনি আমাদের ময়মনসিংহ বলে পিটাবেন, তখন তো আমরা সবাই হয়ে যাবো। আমরা তখন ঢাকা দখল করবো, আমরা সব ফালালা, ডিনার, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা থেকে আমরা কমলাপুর স্টেশন দখল করবো। এমনি কভার গাড়ির লোকের তো অভ্যাসই আছে, তারা মাঝে মাঝে এসে কমলাপুর স্টেশন দখল করে ফেলে। আমরা তো তখন আমরা আসবো, আমাদের যখন আপনি গুতাবেন, আমাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তো তারাও এরকম মানে আঞ্চলিক স্বার্থে এক হয়ে যাবে। ওরকম ভারত, চায়না, রাশিয়া ঐক্যবদ্ধ হবে আমেরিকা ঠেকানো, এটা স্বাভাবিক। আর এটা ঐক্যবদ্ধ হয়ে গেলে এই দেশের, এই উপমহাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কিন্তু সত্যবার। এই 3 দেশ যদি তারা ভেতরে ভেতরে কোনো ঐক্য করে, এই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পাকিস্তান ভাঙতেছে, ইরানের সাথেও লেগে যাবে। পাকিস্তান ইরানের সাথে লাগার 1 মাসের মধ্যে দেখবেন পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে। তো এই গেমগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। এইখানে চায়না আর বাংলাদেশ সম্পর্ক বলি, বরং শেখ হাসিনা আসলে এখানে ভারতেরও প্রজেক্ট চলে, এখানে চায়নারও প্রজেক্ট চলে, রাশিয়ারও প্রজেক্ট চলে। মানে ভারতই হচ্ছে, মানে আওয়ামী লীগ সরকারই হচ্ছে ব্যবসায়ীদের জন্য একটা প্রকৃত প্ল্যাটফর্ম। মানে আপনি খেয়াল করেন, বিএনপি কে যারা ক্ষমতায় আছে, ব্যবসা হচ্ছে না, লোকাল ব্যবসা হচ্ছে না, আন্তর্জাতিক ব্যবসা, কিছু হচ্ছে না। তো তাহলে ব্যবসায়ী যদি না চলে, সরকার ধুয়ে দেয়, আপনি পানি খাবেন। পোলার আপনি বিয়ে করাইলেন, পোলার বইয়ের বাচ্চা হয় না, তো আরেকটা আমরা পোলার হাঙ্গা করাবেন, এটাই স্বাভাবিক মানে আমাদের দেশের প্রেক্ষাপটে। বা মেয়ারে বিয়ে দিলেন, দেখলেন যে জামাই বন্ধা, মানে জানতে পারলেন কোনোভাবে, ওই যত ভালো পাপি থাকে আস্তে করে একদিন মেয়ে সরাই নিয়ে চলে যাবে, যত ভালো জামাই হোক, দেখতে যত সুন্দর থাকুক, এটাই স্বাভাবিক। তো আপনি যে উদ্দেশ্যে এটা করেছেন, যে উদ্দেশ্যে এই দেশে এত কিছু ঘটানো হয়েছে, ব্যবসায়ী যদি না হয়, তো এই সরকার আপনি ধুয়ে পানি খাবেন। একমাত্র যেমন এই যে যখন যখন তারেক রহমান থাকবে,
এখানে জঙ্গিবাদী সমস্যা থাকবে, ব্যবসা হবে না, তাহলে একসাথে দুইটা সমস্যা। কিন্তু যখন অন্তত শেখ হাসিনা সরকার থাকে, জঙ্গিবাদীরাও ভয় থাকে, ব্যবসা বাণিজ্য হয়, তো তাহলে মানুষ তো এটাই যাবে। চায়না দেখবে কিরে ভাই, ভারত শেখ হাসিনা ছিল আমার ব্যবসা তখন হয়েছে, এখন বাংলাদেশ থাকতে আমার ব্যবসা হয় না, তখন কি করবে? তো সঙ্গতার কারণেই এই তাদের চুক্তি, ৩ দেশের ঐক্য হয়, এটা প্রভাব পড়বে বাংলাদেশে। শেখ হাসিনার জন্য কি, এটা শেখ হাসিনার জন্য পজিটিভ হবে। জি, ধন্যবাদ। দেশের অবস্থাটা ঠিক ওই রকম হইছে। এমন প্রেমে পড়ছে ভাই, না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে, গলার এখানে ইরান রে যেমন ওই যে আমেরিকা যেমন মনে করছিল যে ওই রাষ্ট্রপতি তুলে নিয়ে গেছে, দেশ আমার ভেনিজুয়েলা, ইরানে বোমা হামলা করে মনে করছে যে খোমেনি মরে গেলে তো হাদিয়া আয়াতুল্লাহ শেষ। এখন এটা যে ইরান যে গলার কাটা হয়ে গেছে এইটা বুঝে নাই, ঠিক বাংলাদেশের অবস্থা এটা। কাটা এমন জায়গায় বিচ্ছে, না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে, কিছুই করতে পারতেছে না, অপারেশন করেও লাভ হইতো না। সব এখন উপরওয়ালার হাতে, আল্লাহ আল্লাহ করতে থাকেন, দেখেন উনি কি করে, কি দেয় জি। আর কি। এই ভারতের যে যিনি গৃহমন্ত্রী, তিনি আসলে পশ্চিমবঙ্গে এসে বা চিকেন নেকের এরিয়ায় গিয়ে সেখানে তিনি যে থ্রেটটা করেছেন, এই ভূমি তো কারো বাপের না, অর্থাৎ সোজা কথাই বলছে, তোর বাপের সম্পত্তি এখানে আসবি। বিষয়টা এরকম জামালের ভাষায় বলছে, তোর বাপের সম্পত্তি পাইছো আর আমি, এইরকম বক্তব্য আর কি, যে আমার বাপের জমি তুই কথা বলবো, এরকম কথা বলছে। তিনি আসলে থ্রেট করেছেন যারা বাংলাদেশের এই মুহূর্তে মুসলেকা সরকারকে যারা পৃষ্ঠপোষকতা দেয়, তাদেরকে তিনি সরাসরি থ্রেট করেছেন। কারণ বাংলাদেশকে থ্রেট করার তার কিছুই নাই। কারণ তিনি, ভারত যখন বাংলাদেশকে থ্রেট করবে, থ্রেটই করবে না, সে সরাসরি তখন তার মতো করে কাজ করে যাবে। কিন্তু ভারত তো বোকা না, সে পথের কচু, পশ্চাৎ দেশে ডলবে না, ওই ঝুঁকি সে নিবে না। ভারত তার মতো কাজ করে যাবে। এই যে দেখেন না, এইখানে বাংলাদেশে আসছিল, কত মচমচায় বাংলাদেশকে গিলে খাবে, কিন্তু পাকিস্তান গিলে খাইতে গিয়ে দেখলো পাকিস্তান ভেঙে যাচ্ছে। তো এইটাই হলো ভারতের খেলা। ভারতের রাজনীতি বড় ওই যে হাডুডু খেলার মতো, যে আপনি একদিকে দেখাবেন, আরেকদিকে গিয়ে ধরবেন, ম্যাজিশিয়ানের মতো, একটা দেখাবে, আরেকটা শোনাবে, একটা চাবেন আরেকটা বানাই দিবে, কিন্তু আপনি যা চাবেন তা কিন্তু দিবে না। সে বহু কিছু বানাবে, কিন্তু আপনি যা মনে মনে চান তা কিন্তু না, সে তার মতো করে দেয়। ম্যাজিশিয়ান এত কিছু বানায়, ওটা কিন্তু তার আগে থেকে রেকর্ড করা থাকে, মানে তার কাছে আছে কি কি বানাবে, আপনি চাইলে তো আর দিবে না। তো এরা এই খেলাটা এখানে খেলতেছে। অমিত শাহ এখানে সরাসরি, ভারতের গৃহমন্ত্রী সরাসরি বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং বাংলাদেশের উগ্রবাদী শক্তি এবং বাংলাদেশ সরকারকে যারা পৃষ্ঠপোষকতা করতেছে, তাদের সরাসরি তিনি হুমকি দিয়েছেন, এবং সেই হুমকিটা যাদের কানে পৌঁছা, তাদের কানে পানি চলে গেছে। ভাই চাউল ডাল কেনার টাকা নাই বা ব্যবসা বাণিজ্য নেই, এটা আপনারা যা বলেছেন এটা সত্য 1000%। কারণ অনেক রিক্সা ড্রাইভার, অনেক ট্যাক্সি ড্রাইভার বলতেছে যে আগে আমরা যেখানে 1000 টাকা কামাইতাম, সেইখানে আমরা 500 টাকা খরচ বরচ দিয়ে 500 টাকা ঘরে নিতে পারতাম, সেইখানে এখন আমরা 500 টাকায় কামাইতে পারতেছি না। তা আমরা খরচ দিব কোথা থেকে, চালাবো কোথায়? এবং আমি মনে হয় এর আগেও একদিন বলছিলাম যে আমার বাসায় আমার বাবাকে এবং আমরা গেলে টেলে আমাদের পরিবারের রান্নাবান্না যে মহিলাটি করতেন, উনার সাথে এখনো মাঝে মধ্যে আমরা ফোনে কথা বলি, জিজ্ঞেস করেন উনি আমরা কেমন আছি সবাই। উনার এখনো কাজ নাই। আজকে ২ বছর, মানে ২ বছর আগে সর্বশেষ আমার বাসা থেকে বের হয়ে আসার পর থেকে ওনাদেরও এখন কাজ দেয়। উনি বলতে হবে আমি কি কাজ করব? আমার ২ টা মেয়ে গার্মেন্টস এ তারাও ঘরে বইসা গেছে। মানুষের অবস্থাটা এরকম। সুতরাং পৃথিবীর কোন দেশ ব্যবসা বাণিজ্য যাই করবে করুক, সরকার কি স্বৈরাচার না সরকার ঐরাচার সেটা দেখে না। দেখে যে এই সরকার কতদিন স্টেবল করবে, কতদিন থাকতে পারবে। আপনি যখন দেখেন, আপনি যদি দেখেন যে একটা ব্যাংকে আপনি ১০ টাকা রাখবেন, আপনি যদি দেখেন যে এই ব্যাংক কালকেই মনে হয় শালা ফুইটা যাবে, আপনি টাকা রাখবেন না। আর আপনি দেখেন যে এই ব্যাংকে কোনো লাভই হয় না, কিন্তু শালা এ মনে হয় আরো ১০০ বছর বাইচা যাবে, তারে কিন্তু ১০ টাকা রাখবেন এখানে। রাইট। সুতরাং ব্যবসা বাণিজ্যটা হয় স্টেবল গভর্নমেন্টের উপরে। যেই ইনভেস্ট করবে সে চিন্তা করে আমার এই লাভ সহ সুদ তুলে আনতে পারবো কিনা। কেউ চায় না যে আমি $2 বিলিয়ন ঢাইলা দিলাম আর কালকে আরেক সরকার আইলো আর একদম ওই যে এখন চায়না যেমন বাইজা গেছে পাইক্কাদের লগে, ওইদিকে নাই বেলুস, এদিকে নাই পিওকে, সব শেষ হয়ে কয় যে হায় হায়। ওই যে একটা আমরা বিহারিদেরকে একটা কথা বলতো, বিহারি মানে যারা শিয়া, তাদের বলতাম যে আকে ফাঁসে যা না সকে হাই হোসেন হাই হোসেন। মানে কাহিনী কি জানো, ওই যে আইসা পয়সা ঢাইলা যদি ফাইসা জায়গা, তখন তো আর হাই হোসেন করে কোনো লাভ নাই। কোনো লাভ নেই। ওরা যেমন ওই যে হোসেনের মারতে যাইয়া ওখানে কইছে যে আকে ফাঁসে যা না সকে হাই হোসেন হাই হোসেন, ওই রকমই অবস্থা। এই জন্যই এই অবস্থা। তবে যদি এই যে মুসলেকা সরকার বলেন আর আপনার ভাবির সরকার বলেন, এই সরকার আরো বেশি দিন থাকলে আল্লাহর রহমতে আর যা হবে হোক, আমরা 50-50 তে পৌঁছাই যাব। একসময় 50-50 বলতে ইরান ছিল শাহর আমলে। শাহর আমলে ইরানে ছিল 50% টুপিওয়ালা আর 50% যেটাকে বাংলা ভাষায় পতিতা বলেন। ইরান পতিতা ভিত্তিতে সেরা ছিল। আমরা ব্যাংককের মতো হয়ে যেতে পারি
আর বছর খানিকের ভিতরে, এছাড়া কোনো উপায় নেই। আর আপনাদের যারা আব্বা, কালকে একটা রিপোর্টে বললাম এইডস রোগী পৃথিবীতে যা আক্রান্ত তার মধ্যে 40% পাকিস্তানে, মানে হ্যাঁ। পাকিস্তানে এইডস এর রোগী, সারা পৃথিবীর 40% এইডস এর রোগী পাকিস্তানে। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং বলেন। সেটা থেকে আমরাও আর বেশি দূরে যাইতে পারবো না বলে মনে হয় আর কি, যদি আর অল্প কদিন চলতে থাকে। ধন্যবাদ মাসুদ ভাই। আপনার পার্সেন্টেজ নিয়ে আমার দ্বিমত আছে, কিন্তু আপনার কথাটা একেবারে মিথ্যা নয়। পার্সেন্টেজটা হয়তো আমার হিসেবে 20 বা 25 হতে পারে বা 15 হতে পারে, কিন্তু আপনি যেটা বলেছেন একেবারে মিথ্যা কথা না। এই দেশের অনেক আওয়ামী লীগের লোক আছে যারা আওয়ামী লীগের 4 মূলনীতির সাথে একমত নয়। এটা অপ্রিয় হলেও সত্য কথা, আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি চার মূলনীতি জানেই না, জি জি জানেই না। আর চার মূলনীতি জানেই না, এরকম আছে জি, জি। অন্তত 80% আওয়ামী লীগই চার মূলনীতি জানেই না। আমি বেশি, উনি তো 40% বলছে, আমার কাছে 80%ই মনে হয়। জি ফরিদ না, ভাই। ওটা জানে না তার পার্সেন্ট 80%, কিন্তু আসলেই জানে, এটা সত্য। আমি অনেককে জিজ্ঞেস, এমনকি শিক্ষিতদের জিজ্ঞাসা করেছি, তারা স্যার মূলনীতি জানে না। আমি নিজেই অনেকের জিজ্ঞেস, এটা দুর্ভাগ্য আমাদের। সেই জন্যই বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীলতা, যেটা ছাত্রলীগের স্লোগান আছে, শিক্ষা শান্তি প্রগতি, সেইখানে প্রগতি আর শান্তি চলে গেছে এই কারণেই, কারণ তারা এই শিক্ষাটা ভুলে গেছে। তবে আশা করি পরিবর্তন হবে, কারণ তারা তো এই 2024-এর 5ই আগস্টে দেখেছে তাদের কারা এই দেশ থেকে তাদের উচ্ছেদ করেছে, তারা তো দেখেছে। আশা করি তারা সতর্ক হবে, না হলে তারা আবারও সে আগের মতোই হবে। তো আপনার সাথে, প্রিয় দর্শক, আপনার মূল যে দাবি সেটার সাথে একমত, পার্সেন্টেজ নিয়ে কিছু ব্যতিক্রম আছে আমার। জি ধন্যবাদ। 71-এর সময়কালীন মামলার দিলেন, সেই মানুষ আজকে আমাদের সংসদে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সংসদে, ঠিক আছে। তবে 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 এখানে একটা তবে আছে। আমি এই যে দেখলাম না, দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি তো আবুল কালাম আজাদ সাহেব সম্ভবত, তাই না? কিনা মৃত্যুদণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখনই চাচ্ছেন, এবং আমি চাই যে উনারটাকে কি করে টুইস্টটা, কারণ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবিক অপরাধে হওয়ার পরে এখন তাকে যদি আপনি মওকুফ করেন, তাহলে কিন্তু আরো অনেক অনেক মানুষ আছে যাদের কথাতে আপনি হয়তো বা একটু ঐক্যমত হয়ে যান। তো ইন্টারেস্টিং। জামাত এনসিপির পক্ষ থেকে বিএনপির উদ্দেশ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা আরো একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করা হবে। কখনো কখনো বলা হচ্ছে এই সরকারকে ফেলে দিতে সময় লাগবে না, এটি মাত্র কয়েকদিনের বিষয়। এই যে দাবিগুলো তারা করছে, এর কোনো ভিত্তি আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই দাবিগুলো কে করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। দাবিগুলো করছে মোটা দাগে, এবং আমাদের সামনে যেটা হচ্ছে যে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, এই দাবিগুলো মূলত তাদের কাছ থেকে। এবং আমি যদি আরো পার্টিকুলারলি দেখি, আমার কাছে মনে হচ্ছে এনসিপি অনেক বেশি ফ্রন্ট ফুটে, মানে দাবি, এই ধরনের দাবি করার ক্ষেত্রে। এখানে যেটা বিষয় গুরুত্বপূর্ণ, খুব এই জায়গাটা থেকে দেখেন, আমাদের দেশের রাজনীতিতে প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অবদান আছে, মানে বড় দলগুলার কথা বলছি, ঠিক আছে। যেমন মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে, মানে যেহেতু বাংলাদেশ 71-এ বাংলাদেশ হয়েছে, হ্যাঁ, যেটার একটা বেনিফিট অফ ডাউট আওয়ামী লীগ পায়, যদিও আমি মনে করি না যে এটা শুধু আওয়ামী লীগের নিজস্ব কিছু, কারণ দেশ তো আমাদের সবার, মুক্তিযুদ্ধ সবার। কিন্তু আর যে দলগুলো আপনি দেখছেন, তার রাজনৈতিক সাফল্য কি? জামাত ইসলামের তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সাফল্য কিন্তু নাই। জামাত ইসলাম যেটা করে, জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক সাফল্যটাকে করেছে তার নিজের নেয়ার যে তাগিদটা আপনি দেখেন। কারণ এই যে এত বছর বয়স বাংলাদেশের, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রকার, কোনো ধরনের জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, সে ধরনের কোনো কিছু নাই। কারণ আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানে তারা কি বলে, আমরা পিছন থেকে বা আমরা পরিচয় গোপন করে আমরা সামনে এসেছি ইত্যাদি। কিন্তু এনসিপির ব্যাপারটা তো তা না। এটা তো সত্য যে তাদের যে শিক্ষার্থীরা ছিলেন তারা তো সামনেই ছিলেন। এটা ভিন্ন প্রসঙ্গ, তারা তখন কি বলেছেন আর এখন কি বলেন, কিন্তু তারা সামনেই ছিলেন। তো তার কাছে আপনার এই জুলাই ছাড়া কিছু নাই, যে কারণে সে যেটা করে, সে জুলাইকে অস্ত্র হিসেবে বা ঢাল হিসেবে ব্যবহার করে, এবং এমন মাত্রায় ব্যবহার করে যে ব্যবহারে সে ভুলে যাচ্ছে যে এই জুলাই সে এককভাবে করে নাই, এখানে যে আরো অনেকগুলো পক্ষ, এবং দেখবেন এটা কিন্তু সে রাজনৈতিকভাবে সে অনুভব করেছে বলে আমি মনে করি না, এটা মনেও করেছে। কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে বর্তমান রাজনৈতিক দল, বর্তমান যে সরকার আছে, সে কিন্তু অনুভব করেছে, অনুভব করার প্রেক্ষিতে সে এখানে এক ধরনের
কি বলবো, একটা সুবিধাজনক অবস্থানেই কিন্তু সে আছে। কারণ আপনি দেখবেন বিএনপির মধ্যে আপনার একই সাথে ওই যে কি জানি বলে মানে মুক্তিযোদ্ধাও আছে, আবার একই সাথে চেতনা ধারণকারীরাও আছে। তার কিন্তু একটা বেনিফিট অফ ডাউট আছে, খেয়াল করে দেখেন। আবার তার ওই যে আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপির ভালোবাসা এবং প্রণয়, বাংলাদেশ জামাত ইসলাম খুব ভালোবাসে এই দুই দল। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, তাদের ভালোবাসায় হৃষ্টপুষ্ট জামাত ইসলাম, সেখান থেকেও দুই চারটা যে তাদের দলে, দুই চারটা না, আমার তো মনে হয় হাফ অফ দেম, সেটা আওয়ামী লীগের মধ্যেও ছিল, বুঝতে পেরেছেন, এখন বিএনপির মধ্যেও আছে। কারণ এই দলটার প্রক্রিয়াটি হচ্ছে এরকম, সে সবসময় ক্ষমতার সাথে থাকে, ক্ষমতার নিচে ওই যে ছত্রাকের মতো, বুঝতে পেরেছেন, তার একটা ব্যাকটেরিয়া লাগে, একটা একটা এই আগাছা লাগে এবং সেটার মতো করে সে বড় হয়। তো সেই জায়গাটা থেকে এই গ্রুপটাতে সেরকম লোক আছে। তো এই জন্য আমি মনে করি যে সে একটা বেনিফিট আছে। কিন্তু এই যে নাহিদ ইসলাম যেই বা এনসিপি তারা যে বারবার এই কথা বলছে আরেকটি গণঅভ্যুত্থান হবে, হতো হয়তো বা গণঅভ্যুত্থান হবে, আরেকটি গণঅভ্যুত্থান হবে না আমি সেটা মনে করি না, কিন্তু কবে হবে সেটা আমি জানি না। কিন্তু গণঅভ্যুত্থানের প্রতি মানুষের যে আস্থা ছিল, মানুষের যে গণঅভ্যুত্থানের প্রতি যে ইটা ছিল, মানে শ্রদ্ধা ছিল, হ্যাঁ, মানুষ শিক্ষার্থীদের ডাকে আসতে হয়, সেই শ্রদ্ধাটা ছিল, সেই শ্রদ্ধাটা কি ওই জায়গায় আছে? উত্তর কিন্তু না, সেই শ্রদ্ধাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজে এটা কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে, মানে এটা খুব ক্ষতিকর একটা ইতিহাস রচনার জন্য ক্ষতি, এবং এই ক্ষতির ক্রিয়োদাংশ সিংহভাগ দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা এই গণ অভ্যুত্থানকে মনে করে যেটা তাদের, এবং সেটি মনে করে যখন একটি ফার রাইটিস্ট গ্রুপ, একটি উগ্রপন্থী গ্রুপ, একটি অযৌক্তিক গ্রুপ, একটি কি বলবো একটি মানে ভীষণ রকমের সন্ত্রাসী, মব সন্ত্রাসী সহজ করে, এই ধরনের গ্রুপগুলা যখন এই অভ্যুত্থানের ভাগিদার শুধু না নিয়ন্ত্রণকর্তা বনে গেছে, তখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষ আসলে কিন্তু আতঙ্কিত এবং ভীত। ভবিষ্যতে তারা কবে কখন এই ট্রমা থেকে উঠতে পারবে আমি কিন্তু সেটা জানি না। এটা কিন্তু ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। শুধু জুলাইয়ের ওই হত্যা, জুলাইয়ের হত্যা ট্রমাটিক হওয়ার কথা ছিল, যে আমি জুলাইয়ের হত্যাকারীদের যে হত্যা হয়েছে তাতে একটা ট্রমা আমার মধ্যে থাকার কথা, এবং সেই ট্রমা আছে। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ের ট্রমা, ওই ট্রমাকে যে ছাপিয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। ওটা কিন্তু ভীষণ রকমের। আপনি বলতে চাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষরা যে প্রতারণার শিকার হয়েছে, সেটিতে টোটালি একটা বৃহৎ অংশ ট্রমাটাইজড হয়ে আছে, বিষয়টা কিরকম? জি, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম মনে করেন যে মানুষটা মানে যারা ওইখানে রাজপথে মানে অর্থাৎ জীবন বাজি নিয়ে যারা ওখানে থেকেছে, তারা কিন্তু ভীষণ রকম ভাবে ট্রমাটাইজ। কেন ট্রমাটাইজ পান্না ভাই, আমার বলতে কোনো দ্বিধা নাই। মানে তাদেরকে এই মানে এই যে যা কিছু হয়েছে দেশের পরে, মানে আমি তো এটা ভেবে যাইনি, বা এক্স ওয়াই জেড, তারা তো এটা দেখার জন্য, এইটা দেখার জন্য এখানে যান নাই। এইটা তারা ভিভিডলি বুঝেন। আবার উল্টা দিকে এই যে আরেকটি দল আওয়ামী লীগ, আমি জানি না তাদের কি হয়েছে, তাদের এই যে কথা, বিধ্বংসীমূলক কথা, হ্যাঁ, হুমকি ধামকিমূলক কথা, ঠিক আছে, খেয়াল করবেন, এটা আরো ভয়ঙ্কর। মানে অর্থাৎ আমি যখন বুঝতে পারছি যে এরকম তো হওয়ার কথা ছিল না, আমি যে আমার এই বেদনাটা নিয়ে যে আরেকজনের সাথে শেয়ার করব, অথবা আমি যে ভাববো, সেটা কোনো সুযোগ নেই। কারণ এই তরফ থেকে সে বলতেছে তোকে আমি দেখে নিব আসার পরে, তুই লাল বদর, তোর হিসাব রাখা উচিত। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে এই যে মানুষ যারা বুঝতেও পারতেছে, আমি যেটা বলতেছি, ইভেন দো আই আন্ডারস্ট্যান্ড দেয়ার ওয়ার নো ওয়ান, এবং দুঃখজনক যে আমি এটা আসলে বুঝি না পান্না ভাই, এটা আমাকে বলতেই হবে। এনসিপি জামাতের রাজনীতি আমি বুঝি যে তারা মানে এনসিপি তো নতুন দেখে আমি তাকে কিছুই বলি না, সে শিখতেছে। জামাতের রাজনীতি তুমি বুঝি যে সে একটা হুমকির মধ্যে থাকবে বা আপনাকে দেখে নিবো বা এই ধরনের কিছু। আওয়ামী লীগের রাজনীতিও তো এরকম হয়ে গেলে পরে কিভাবে হবে? আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি বলে যে আমরা লিস্টিং করতেছি, আমরা যদি দেখে নিব, এটা কি মানে আওয়ামী লীগ কি এত কাঁচা রাজনীতি করে? এই রাষ্ট্রের রাষ্ট্রের জনগণ
জনগণ রাষ্ট্রের মালিক, জনগণই কিন্তু অভ্যুত্থান করিয়েছে এবং জনগণ আওয়ামী লীগের ভাষায় সেটা মিসগাইডেড হোক, ষড়যন্ত্র হোক, করেছে কিন্তু জনগণ। সেই জনগণকে আপনি সকাল বিকাল হুমকি দিবেন, এই তোমাকে দেখে রাখবো, এই তুমি লাল বদর, এই তুমি সুবিধাবাদী, এক একটা করে করবো, তাহলে ওই জনগণ কি কখনো ওই রকম একটি দল কি করে? তাহলে আওয়ামী লীগ কি নিজেদেরকে ওরকম জামাত ইসলামের মতো একটা তৃতীয় শ্রেণীর রাজনীতির দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে? এই যে গঠনমূলক কাজ তারা করতে পারছে না, এই বোধটার মধ্যেই কিন্তু তারা নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি এর আগে কারণ মুখ থেকে শুনিনি, খুব ভালোভাবে বিশ্লেষণটা করেছেন। এই ধরনের যে লাল বদর উল্লেখ করে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমি ধরে নিয়েছি যারা একটু বিভিন্ন শ্রেণী পেশার জায়গা থেকে নেতৃত্ব স্থানীয় জায়গা ছিল, অথবা পেশাগত জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার যে ভূমিকা, বা একজন সাংবাদিক হিসেবে আমার মতো যারা আছেন তাদের যে ভূমিকা, তারা যে প্রথমে না বুঝেই এই কোটা আন্দোলনের সমর্থন দিয়েছিল, তারা বুঝতে পারেনি অনেকে যে বিহাইন্ড দ্য স্ক্রিনে কি আছে, তাদেরকে লাল বদর বলা হচ্ছে। কিন্তু আসলে যে সাধারণ মানুষ, লাখো কোটি মানুষ অংশ নিয়েছিল, তাদেরকেও যে পক্ষান্তরে লাল বদর বলা হচ্ছে এবং তারাও বিষয়টা কিভাবে বিবেচনা করছে, এটা আওয়ামী লীগ ভেবে দেখছে না। আওয়ামী লীগের সম্ভবত এর মধ্যে দিয়ে আরো একবার পরাজয় হতে পারে, আমি সেটা মনে করি। আপনার সাথে আমি একমত, সম্পূর্ণ একমত। আহ আহ প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে গণ অভ্যুত্থানের বারবার একটা ভয় দেখানো হয়, এরা কি নিজেরা মনে করছে যে এখন তাদের জনসভাগুলোতে কজন মানুষ অংশগ্রহণ করে? আবু সাইদের যে অনুষ্ঠান ছিল গত 16 তারিখে, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান তিনি সরাসরি স্টেজে বললেন যে আবু সাইদের অনুষ্ঠানে এরকম ফাঁকা কেন, স্টেজের সামনে অডিয়েন্স পর্বটা এরকম ফাঁকা কেন? এরা কি এগুলো বুঝতে পারছে না, নাকি শুধু ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে? এই যে অস্ত্র হিসেবে যদি ব্যবহার করছে, আপনি বলছিলেন। রিয়া গোপের বাবা মাকে কি আপনি কোথাও দেখেছেন? না, আমি এখন পর্যন্ত দেখিনি। আচ্ছা, আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, রিয়া গোপের বাবা মাকে দেখিনি। তাহলে এই যে উনি তো ভিকটিম, একটা পার্মানেন্ট ভিকটিম না, রিয়া গোপের মানে পরিবার। এখন এই পরিবারগুলো আপনার প্রতিনিয়ত এই পরিবারগুলো কি এটা বুঝবে? এই পরিবারগুলোর অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে যেটা বারবার বলছি, সে কি দেখে? সে দেখে হচ্ছে যে যারা পাওয়ারে আছে তাদের কারণে আমরা হারিয়েছি, আর যারা চলে গেছে তারা বলছে যদি তারা আসে, ইভেন তো আমি হারিয়েছি, আমার আরো হারানোর বাকি আছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে কতখানি ভয়ঙ্কর একটা সিচুয়েশনে তখন না তো সেই মানুষটা ওই যারা আছে তাদের মহাত্ম বর্ণনা করতে যায়, না তো সেই মানুষটা যারা গেছে তাদের কোনো কথা শুনতে যায়। এই যে ক্রাইসিস, এটা কিন্তু একটা বিগ ক্রাইসিস। সংকট, অবশ্যই। আমি আরো একটা বিষয় আপনার কথার মধ্যে দিয়ে বলেছেন বিএনপি প্রসঙ্গে। বিএনপি কি আসলে একটা দোদুল্যমানতার মধ্যে আছে, শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থায়, নাকি তারা আসলে মনে করছে যে ৭১-এর চেয়ে জুলাইটাই আসলে অনেক বড় কিছু, মানুষের সামনে এটি এভাবেই শো অফ করতে হবে, এভাবেই তুলে ধরতে হবে? এই জন্য আপনি দেখুন যে আমি অন্তত দেখেছি, বলতে সমস্যা নেই, যতটুকু না ইউনূস সরকার তো সব শেষ করে দিয়েছে, রিসেট বাটনে প্রেস করে ৭১-এর আমাদের সবকিছুকে ম্লান করে দেওয়ার চেষ্টা করেছিল এবং খানিকটা কোনো ক্ষেত্রে সফল হয়েছে। কেন এই মুহূর্তে এসেও প্রায় ৫-৬ মাস হতে চলে বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে স্মৃতি নিদর্শনগুলো ছিল, যেগুলো ধ্বংস করা হয়েছে, তার কোনো কিছুই এখনো পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো ধরনের কোনো নতুন কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে বোধহয় গতকাল একটি স্টেটমেন্ট এসেছে। এছাড়া সবকিছুতে জুলাই নিয়ে আমাদের আপত্তি ছিল না, কিন্তু যখনই জুলাইকে ৭১-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা বা তাকে মেলাইন করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা, তখনই তো অবশ্যই সেখানে নিরপেক্ষতার কোনো জায়গা থাকে না। আমি সাংবাদিক হিসেবে আর নিরপেক্ষ থাকতে পারি না, নিশ্চয়ই আপনি শিক্ষক হিসেবে নিরপেক্ষ থাকতে পারেন না ৭১-এর পক্ষে অবস্থান করার কারণে। বিএনপি কেন এই দোদুল্যমনতায় ভুগছে, আপনার কি মনে হয়? আমার কাছে কিন্তু মান্না ভাই এই ক্ষেত্রে আমার মনে হয় না বিএনপির কোনো দোদুল্যমানতা আছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে যেটা মনে হয়, আপনি বলতে পারেন বিএনপি কেন ইনিশিয়েট গ্রহণ করছে না। হ্যাঁ, মানে প্রশ্নটা আমি একটু করে বলছি, ইনিশিয়েট গ্রহণ করার কথা, সে ইনিশিয়েট গ্রহণ করছে না। আপনি খেয়াল করে দেখেন যে এনসিপি কি বলছে যে সে জুলাই সনদ করতে চাচ্ছে না। আবার আপনি যে বলছি যে মুক্তিযোদ্ধার, যেমন অবশ্যই আপনি দেখেন নাই বিএসএস হামিদুর রহমানের ভাস্কর্যটা কেন ভাঙা হচ্ছে বলছে, আমি জানি না।
আমি বলতে চাই যে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার যতদূর মনে পড়ে উনি মাদ্রাসা কেন্দ্রিক বক্তব্য দিচ্ছেন, তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না। এটি ভীষণ রকমের জবাবদিহিতা ডিমান্ড করে, একদম স্পষ্টত। কারণ উনার মন্ত্রণালয়ে উনি কি কাজ করছেন সেটা সেটা তো আমরা জানতে চাইতে পারি না, মানে আমাদের জানার যাওয়ার জায়গা আছে, কিন্তু সেই বিষয়ে আমি দেখতে পাই তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হয় না। তাহলে এই যে আনা হয় না, এই আনা হয় নাটা কিরকম অসুখ জানেন? এই আনা হয় না, এই যে আপনি যেটাকে বলেন দোদুল্যমানতা, এটা হচ্ছে যে কওমি জননী হবার অসুখ, আচ্ছা, ভাইরাস। বুঝতে পেরেছি? মানে আমি নেগোশিয়েটের মধ্যে থাকবো, বুঝাতে পারলাম? কিন্তু ওই শিক্ষাটা নেননি। যদি বিএনপি সে শিক্ষাটা না নেয়, সেটা তো অচিরেই বিএনপি সেটা ভোগ করবে, এটা খুব সহজ কথা। কিন্তু এই মুহূর্তে বিএনপি বেনিফিট অফ ডাউটে আছে, এটাও আমি বলতে চাই। বেনিফিট অফ ডাউটে থাকার কারণেই একে তো দেখেন, এই যে আমার হাতের নখের এই যে কালো দাগটা এখনো আছে, মানে ভোটের দাগটা, বুঝাতে পেরেছি? তো এই জায়গাটা আমি বলেছি, এটা যতদিন না যাবে ততদিন পর্যন্ত এই সরকারের নামে কিছু বলবো না। এটা যাওয়ার পরে সমালোচনা করা শুরু করব, মানে একটা সময় দিব। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে বিএনপির বেনিফিট অফ ডাউটটা কি? বেনিফিট অফ ডাউট হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম, একটা হচ্ছে অলরেডি এই মব সন্ত্রাসী বনাম হচ্ছে কি থ্রেট সন্ত্রাসী, যে নাম এখন আওয়ামী লীগের হয়েছে, হ্যাঁ, আলবদর, লালবদর, তারপর আরো কি কি জঘন্য জঘন্য ভাষা ব্যবহার করেন। তো এগুলো এই দুয়ের চক্রে একটা বেনিফিট অফ প্রিভিলেজ কিন্তু বিএনপির আছে, এক। দুই, বিএনপি মনে করছে যে মানুষ কই যাবে, মানুষ কই যাবে। আপনি যে বলছেন কে কে আমার বিরোধিতা করবে? এখন যত যাই বলেন, ওই যে খেলা তো ভাই ব্রাজিল আর্জেন্টিনা, তাই না? তো অন্যরা হয়তো বা এরকম হতে পারে যে ব্রাজিল নাই তাই আমি আজকে এখন স্পেনের সাপোর্টার, অথবা আর্জেন্টিনা, এরকম হতে পারে। কিন্তু আলটিমেটলি খেলা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার, এবং সে কারণেই বিএনপি জানে যে আমার আসলে প্রতিদ্বন্দ্বীকে, আওয়ামী লীগও জানতো আমার আসলে প্রতিদ্বন্দ্বীতে কে, কিন্তু যেটা তারা উভয় পক্ষ জানেন না, যেটা আওয়ামী লীগ ভীষণভাবে মিস করেছে, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে কিন্তু প্রতিদ্বন্দ্বীদের রেসপেক্টটা দিতে হয়। ওই হঠাৎ করে যদি একটা ওই যে কি বলবো, মানে বোধ বুদ্ধিহীন মাঝখান দিকে যদি দুই চারটা এরকম তাফালিং মার্কা থাকে এবং তাদেরকে যদি আমি পালি, তাহলে এবং তাদেরকে যদি আমি শত্রু বানাই, তাতে আমার নিজের স্ট্যাটাসটাই কিন্তু ডাউন হয়। কথায় আছে না যে আপনার 10টা মূর্খ বন্ধুর থেকে একটা শিক্ষিত শত্রু কিন্তু অনেক ভালো। সমস্যা হচ্ছে এরা দুইজনের শিক্ষিত শত্রু, এইটা আওয়ামী লীগও মিস করেছে, এটা যদি বিএনপিও মিস করে, এটা বিএনপির সমস্যা। কারণ আপনি যখন শত্রুতাও করবেন, আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন সেটা কোয়ালিটি এবং ইভেন হতে হয়। এটা যদি ডিসকোয়ালিফিটিফুল হয়, অর্থাৎ আপনি এই জায়গায় আছেন, আরেকজন পক্ষ এখানে আছে, সে জানেই না যে বলবো কি। আপনি এখন সমস্যা দেখেন, এই যে এনসিপি, আমি বললাম স্বপনে খালি একই কথা বলতে থাকে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর। এই যে এনাদের যে একটা অবস্থা, ভাই এটা থেকে বেরোতে হবে। তো আপনি তো নতুন কোন এক্সাম্পল সেট করছেন, আপনার ক্রিটিক্যাল পয়েন্ট কি? আপনি নিজে মনে করেন যে স্ট্রাকচারের মধ্যে ভাঙতে হবে, আপনি নতুনই করবেন, আপনি যোগ্যতাকে গুরুত্ব দিবেন, কিন্তু আপনি কি যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন, নাকি পুনরায় আপনি সেই দলগত আনুগত্যকে গুরুত্ব দিচ্ছেন? আপনি কি যৌক্তিকতাকে গুরুত্ব দিচ্ছেন? আপনার সাথে আমি আলাপ করব, যৌক্তিক আলাপ করব, আপনি যখন যুক্তিতে আমার সাথে পারবেন না, তখন আপনি আমাকে ট্যাগ দিচ্ছেন ফ্যাসিস্টের দোষর। আমি আরেকটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব ছোট করে একটু মন্তব্য চাইছি। নতুন করে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে বেশ উদ্যোগ ভূমিকা বর্তমান সরকারের। নতুন করে চার্জশিট দেওয়া হবে, অভিযোগপত্র দাখিল করা হবে আইসিডিতে, সেটা নেওয়া হচ্ছে আইসিডিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন ইউনূস সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলার সব ধরনের আসামি বের হয়ে গেল। আচ্ছা, আসামি বের হোক, কিন্তু আসলে কি ঘটেছিল ওই সময়, কারা আসামি হতে পারে? অথবা পুলিশকে নতুন করে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়নি আদালতের পক্ষ থেকে। তাহলে পৃথিবীর বুকে 21শে আগস্ট বলে কোনো ঘটনা ঘটেনি। এটিএম আজহার ইসলাম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বেরিয়ে গেলেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন হলো, আবার এখন শাপলা চত্বর নিয়ে নতুন করে নাড়াচাড়া হচ্ছে। তারপরে আওয়ামী লীগ আমাদের সব যা করা হয়েছিল সব বাজে জিনিস, সব অবৈধ প্রক্রিয়া হয়েছিল, এখন যেগুলো হচ্ছে সেগুলো কি আমরা বৈধ প্রক্রিয়া বলতে পারি? অথবা আবার যখন আওয়ামী লীগ ফিরে আসবে তখন তো এগুলো সব বাদ দিয়ে দেওয়া হবে। আমরা কোন চক্করের মধ্যে আছি, কোন দুর্বৃত্তায়নের মধ্যে আছে? আমাদের বিচার ব্যবস্থা কি সরকারি অঙ্গুলি নির্দেশে এভাবে পরিচালিত হতে থাকবে?
এটা তো খুব দুঃখজনক। আমি তো আপনাকে বললাম যে দেখেন এই যে তবে হ্যাঁ, আমি কিন্তু পার্সোনালি শাপলা চত্বরের কেসটাতে আমি কিন্তু এই পরবর্তীতে এই কত 2 মাস আগেও যখন একবার শাপলা চত্বরের কেসটা আনা হয়েছিল তখন কিন্তু এগেইন এবং ওই সময়ও কিন্তু একটা রিপোর্ট দেখেছিলাম যে তার যে ক্লেম, তাদের যে ক্লেম, সেই ক্লেমের কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, 21শে অগস্টের গ্রেনেড হত্যা মামলা বা 21শে অগস্টের এটা খুবই এই যে কি গ্রেনেড হত্যা বলেন বা ইভেন আমি বারবার কিন্তু এই যে জুলাইয়ের হত্যাটাও আনবো, মানে এই বিষয়গুলো আপনি অমুকে করেছে বলে দায় চাপানোর রাজনীতিটা, এটা তো ভয়ঙ্কর রকমের প্রবলেমেটিক এবং সব মিথ্যা। দেখেন এটা তো মিথ্যা না। ধরেন আপনি যে 21শে অগস্টের গ্রেনেড হামলাতে ওনার নাম কি, জিলুর রহমান সাহেবের স্ত্রী, হ্যাঁ, না, মানে আইভি রহমান। আইবুর রহমান, তিনি তো মারা গেলেন। তো আপনার সামনে একটা লাশ ভিভিডলি আছে, রাইট? আপনি সেটাকে কি করে অস্বীকার করেন? আবার মনে করেন, কিন্তু যেটা আমি বলছি হেফাজতের ইসলামের যে ইসেতে যেটা হচ্ছে সেটা যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন কিন্তু শাপলা চত্বরে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তখন কিন্তু সুবীর মুস্তফা, এটা আমার দায় না, আমি সাংবাদিক সুবীর মুস্তফার নামটা মেনশন করতে চাই, তিনি বলছেন। তারপর হ্যাঁ, সরি, সাবির মুস্তাফা। তারপরে হচ্ছে আপনার এটা কি বলে, বিবিসি রিপোর্টের মধ্যেও দেখা যাচ্ছে, অন্যান্য জায়গায় হেফাজতেরও একজনকে জিজ্ঞেস করা হলো, আমি দেখলাম যে আপনাদের কত সংখ্যা, উনারা কিন্তু নিজেই বলছেন যে সংখ্যাটা কিন্তু ওরকম না, ক্যাজুয়ালিটি হতে পারে। তা এটা উনাদের বক্তব্য। আমার কথা হচ্ছে যে ওই হত্যা হোক, গ্রেনেড মামলার হত্যা হোক, আমি আবারও মিন করছি, হেফাজতের যদি 1-2জনও মারা যায় সেই হত্যা হোক, গ্রেনেড হামলার হত্যা হোক, জুলাই তো অবশ্যই। এই যে হত্যা তো আপনার কোনো একটা সুরাহা হইতে হবে ভাই। হত্যা হওয়ার পরে তো আপনি বলতে পারেন না যে এগুলো কিছু হয় না, না এটা বলতে পারেন না তো আপনি। আজকে আপনি এটা বলছেন, আজকে আপনি 21শে অগস্টের কথা বলছেন, কালকে কিন্তু ঠিক একই ভাবে মানুষ এরকম এই যে উদ্ভট টাইপের কথা কিভাবে একটা রাজনৈতিক দল বলতে পারে? মনে করেন এই যে জুলাইয়ের যে এতগুলো মানুষ মারা গেছে, এই যে ইয়ামিন, রিয়াগো, এগুলো তো আপনি জানি, তাই না? পান্না ভাই, আমরা জানি। কারা মারলো সেটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু ভিন্ন প্রসঙ্গ, মানুষ তো মারা গেছে, কিন্তু মারা তো গেছে। হ্যাঁ। মারা তো গেছে। কিভাবে মারা গেছে, কারা মারলো সেটা ইনভেস্টিগেট করে তার বিচার নিশ্চিত করা হচ্ছে আপনার সুশাসন। আপনার আর্গুমেন্টেশন অফ লাইন হবে সেটা। আপনি যদি ওইটা বলেন যে কেউ তো মারা যায় নাই, ওটা ই হলো, তাহলে তো এই বিষয়টা হলো না। তাহলে তো কালকে ভাই একই ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটবে, আমার ক্ষেত্রেও ঘটবে। এই যে একটা বেসিক গ্রামার, এই গ্রামার যদি না বোঝা যায়, দুঃখ তো ওখানে। এটা আপনি বললেন না জুলাইয়ের বেদনা, আপনার দেখেন পান্না ভাই, আমি তো প্রতারণার বোধিসূতি না, আমি কিন্তু বেদনার্থ হচ্ছি। কারণ আর কতবার আপনি 71-এর সময়কালীন মামলার দিলেন, সেই মানুষ আজকে আমাদের সংসদে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সংসদে, ঠিক আছে। তবে 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 এখানে একটা তবে আছে। আমি এই যে দেখলাম না, দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি তো আবুল কালাম আজাদ সাহেব সম্ভবত, তাই না? কিনা মৃত্যুদণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখনই যাচ্ছেন। এবং আমি চাই যে উনারটাকে কি করে টুইস্টটা, কারণ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবিক অপরাধে হওয়ার পরে এখন তাকে যদি আপনি মওকুফ করেন, তাহলে কিন্তু আরো অনেক মানুষ আছে যাদের কথাতে আপনি হয়তোবা একটু ঐক্যমত হয়ে যান। তো ইন্টারেস্টিং কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি আজকে এখানে একটা গুবলেট পাকাবেন, ওই গুবলেটটার ফলাফল কিন্তু আপনাকে অন্য জায়গাতেও নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনি যদি ইনস্টিটিউশনকে ঠিক না করেন, আপনি যদি সিস্টেমকে ঠিক না করেন, তাহলে আসলে আমরা আগাতে পারবো। নমস্কার, আমি তরুণ ঘোষ। যে যোগাযোগটা মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের, তাতে পরিষ্কার বোঝা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ঘাবড়ে আছে। এই অর্থে যে তাদের একের পর এক যত আছে না, সব তো ক্যাচ কট। এর আগে ম্যাথু ভ্যান ডাইক ধরা পড়লেন, আবার ডেরেক ফিলিপ, তিনি আসাম থেকে ধরা পড়লেন। গত পরশু দিনকে আরো একজন ধরা পড়েছেন। এই ধরা যে পড়াটা, তার ভিডিওটা এবার সমাজ মাধ্যমে প্রকাশ হয়ে গিয়েছে। আসামেরটা প্রকাশ হয়নি,
খবরে শুধু বেরিয়েছে, আমিও খবর করেছিলাম। তখন এই উহু উহু দল যত রয়েছে না, তারা এখন ভারত থেকে তাড়া খাচ্ছে, এনআইএ খুঁজে খুঁজে গর্ত থেকে বার করছে। এর ওপরেও কিন্তু চোখ ছিল। গত পরশুদিনকে ইনি নেপাল থেকে মানে নেপালে যাওয়ার জন্য 534 নম্বর ভারতীয় পিলারের কাছে তিনি দাঁড়িয়েছিলেন। ওপারে নেপালে কোনো যোগাযোগ আছে, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। এখন গ্রামবাসীরাও অত্যন্ত সতর্ক হয়ে গিয়েছে, তাদেরকে সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে যে অপরিচিত লোক দেখলেই তারা যেন ঝপাঝপ ধরা পড়ে, ধরে নেন। আসামেও যেটা হয়েছিল, আমাদের নেপাল বর্ডার সীমান্তও সেটাই হলো। গ্রামবাসীরা ধরে একেবারে চ্যাংদোলা করে তাকে নিয়ে এলো। তার শরীর দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটা শক্তপোক্ত। আমি ভিডিওটা সাইডে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আমি মিউট করে দিয়েছি যাতে চেঁচামেচির কথাবার্তাগুলো শোনা না যায়। এই শরীর কি একজন সাধারণ মানুষের হতে পারে? সাধারণ মানুষের নয়। ইনি একজন উহুদের একজন চেলা, যিনি ভারতবর্ষে ঢুকে নানান রকম অর্থনৈতিক এবং কুকর্ম, সন্ত্রাসবাদী কুকর্ম করার প্ল্যান ছিলেন। তবে তাকে ধরার পর তিনি বিভিন্ন রকমের গল্প শোনাচ্ছেন। কখনো বলছেন তার থাইল্যান্ডে তার পাসপোর্ট হারিয়ে গেছে, ওখান থেকে তিনি সমুদ্রপথে শ্রীলঙ্কা গেছেন, আবার সমুদ্রপথে তিনি কলম্বো থেকে তিনি তামিলনাড়ুতে চলে এসেছেন। আচ্ছা, যদি কোনো লোকের পাসপোর্ট যদি বিদেশে হারিয়ে যায়, তাহলে তিনি কি করবেন? পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এবং তিনি যাবেন কোথায়? তার এমবেসির কাছে সাহায্য চাইতে। ইনি কোথাও যাননি, নানান রকম, কখনো কম্বোডিয়া বলছে, কখনো থাইল্যান্ড বলছে, কখনো বলছে মায়ানমার সীমান্ত। আসলে হচ্ছে যেটা শেষে বলেছেন সেটাই হচ্ছে আসল, যেখান থেকে ম্যাথু ভ্যান্ডাইক তিনি ধরা পড়েছিলেন। আসাম হয়ে যখন, কলকাতা হয়ে যখন যাচ্ছিলেন, চোখ রাখা হয়েছিল কপাকপ ম্যাথু ভ্যান্ডাইক সহ আরো 4জন না 5জন ইউক্রেনীয়কে ধরা হয়, যারা ওই বিদ্রোহীদের ড্রোন ওড়ানো শেখাচ্ছিল। কি করে ড্রোন তৈরি করা যায়, ম্যানুফ্যাকচারিং করা যায়, কি করে তাকে ওড়ানো যায়, কি করে তাকে কন্ট্রোল করা যায়, সেই সমস্ত ট্রেনিং দিচ্ছিল। ইনিও হয়তো তাদের মধ্যে একজন। তিনি হয়তো একটু দেরি করে ধরা পড়ার খবরটা পেয়ে একটু দেরি করে যাচ্ছিলেন এবং বিমানবন্দর হয়ে যাননি। তিনি সরাসরি নেপাল হয়ে কাঠমান্ডু থেকে বিমান ধরে তিনি কোনো রকমে বেরিয়ে যেতেন, বা উহুদের দেশ তাকে উদ্ধার করে নিয়ে যেত। কিন্তু ভারতবর্ষের পুলিশের এখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তার হাতে জমা হয়ে গেছে। এবার তার তো দফা রফা, এবার তো যা হবার তাই হবে। এখন এই যে ভারত জুড়ে এখন যে অভিযান চলছে, আইএসআই সব পালিয়ে গেছে, একটাও অবশিষ্ট নেই, সব পালিয়ে গেছে। সব ওই আমাদের পিওজেকে রাস্তা ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে তারা যে যোগাযোগ করা হয়, পালিয়ে গেছে। এদিকে শোনা যাচ্ছে আবার আর একটা গল্প, সেটা হচ্ছে অমিত শাহ বলেছেন 10 লক্ষ মাসে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। কোনো হাই তবা নেই, কোনো মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই, না ও পারে না এ পারে। বর্ডার সিকিউরিটি ফোর্স
পরিষ্কার বলে দিয়েছে, নিলে নাও, না নিলে কিন্তু এর ফল কিন্তু অত্যন্ত খারাপ হবে। সুতরাং চুপচাপ 10 লক্ষ পেরিয়ে গেছে। তাছাড়া বেহিসেবি চোরাপথে যারা যারা ফেরত যাওয়া তারা ফেরত গেছে, তার হিসেব আমাদের কাছে নেই। এরা মাসে যদি এখান থেকে 10 লক্ষ আর আসাম থেকে 10 লক্ষ 20 লক্ষ করে মাসে যদি পাঠানো যায়, তাহলে পরে যেটা হবে, সরি দর্শক, তাহলে পরে যেটা হবে, একটা সময় 1-2 মাস বাদে দেখা যাবে যে 3-4 কোটি যে আমরা বলেছিলাম তার মোটামুটি কাছাকাছি আমরা পৌঁছে যাব। চারিদিকে ধরপাকড় হচ্ছে। কারণ এখন এই যে সমস্ত মাথারা ছিল, যারা এই সমস্ত এই পারে ঢোকাতো, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত বানিয়ে দিত, তাদের সব তুলে নেওয়া হয়েছে। শাহজাহান, শওকাত মোল্লাদের মতো প্রচুর মানুষ আছে, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে ঢোকাতো, তাদের সব জমা হয়ে গেছে এবং তাদের সিন্ডিকেট ভেঙে গেছে। তাদের সিন্ডিকেটের অর্ধেক লোকও জমা হয়ে গেছে। ফলে নতুন করে আর ঢোকার কোনো সম্ভাবনা নেই। এবার ফিরে যাই আমি মার্কো রুবিওর কথায়। মার্কো রুবিও ফোন করেছিলেন, এই যে আপনার যে ব্যক্তিটি ধরা পড়েছে তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু জয়শঙ্কর বলেছেন, এখন আমি খেলা দেখতে ব্যস্ত। ভাবুন, বিদেশ মন্ত্রী আমেরিকার, তিনি ফোন করছেন, জয়শঙ্করজি বলছেন আমি এখন বিশ্বকাপ দেখতে ব্যস্ত, আমি সময় মতো আপনাকে রিং ব্যাক করে নেব এবং আমাকে একটু খোঁজ খবর নিতে হবে, তার আগে আমি কোনো মন্তব্য করব না। উনি সব জানেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মুখের ওপরে আমি পরে কথা বলবো, এখন আমি বিশ্বকাপ দেখছি, কটা লোকের হিম্মত থাকে? ভারতের সেই হিম্মত এসে গেছে। এখন আর ভারতকে দাবিয়ে রাখার শক্তি আমেরিকার নেই। সুতরাং এই খবরটা থেকে বুঝতে পারছেন যে ভারতীয় প্রভাব সারা বিশ্বে কিভাবে বেড়ে চলেছে এবং আমেরিকার মতো সুপার পাওয়ার বলে যারা নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে, তারা কিন্তু সংকটে পড়ে গেছে।